গত ক্লাসে আমরা শেষে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে মাস স্প্রিং সিস্টেম ড্রাইভ ইন মোশন উইথ ড্যাম্পিং, এবং আমরা দেখছিলাম যে সেটার ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল 10 নম্বর ইকুয়েশন, যেখানে আমরা দেখছিলাম যে এম হচ্ছে আমাদের স্প্রিং এ যে মাসটা লাগানো আছে সেটার ভর। তো আর হচ্ছে d2x/dt2, এটা তো x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এখানে কে ছিল হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, আর বিটাটা হচ্ছে যে ড্যাম্পিং ফোর্স, যেটা সেই ড্যাম্পিং কনস্ট্যান্ট যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে বিটা। আর ফাইনালি এফ অফ টি যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ যদি এক্সটার্নাল ফোর্স, ড্যাম্পিং ফোর্স সবকিছুই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 10 নম্বরটা হবে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য মোশন। সেই ক্ষেত্রে ওই মাসটা, এই মাস স্প্রিং সিস্টেমটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, ওই ওটার যে আমাদের মাসের যে ডিসপ্লেসমেন্ট সেটা, এবং সেখান থেকে আমরা তারপরে সলিউশন করছিলাম। তো এখন আজকে যেটা হলো, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জাস্ট আমরা হচ্ছে উইদাউট ড্যাম্পিং, অর্থাৎ উইথ ড্যাম্পিং এর জায়গায় উইদাউট ড্যাম্পিং আলোচনা করব। সেই ক্ষেত্রে কি হয়, একটু এই যে এখানে পরের স্লাইডই আছে, দেখো এখানে যেটা আছে, যেহেতু আমাদের ড্যাম্পিংটা এখন নাই, সো আমরা যে বিটা যে টার্মটা, অর্থাৎ ড্যাম্পিং কনস্ট্যান্ট 0 ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট আগের যেই 10 নম্বর যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে জাস্ট কি হবে, এই যে এই টার্মটা বাদ চলে যাবে, মাইনাস বিটা dx/dt, এটা থাকবে না। তাহলে আমরা এই যে 11 নম্বর ইকুয়েশন যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাই হবে হচ্ছে আহ, ওই মাস স্প্রিং সিস্টেম উইথ ড্রাইভ ইন মোশন উইদাউট ড্যাম্পিং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এই 11 নম্বরটাই, এম d2x/dt2 মাইনাস সমান সমান মাইনাস কে এক্স প্লাস এফ অফ টি। এখানে এক্সটার্নাল ফোর্স আছে এফ অফ টি, আগের মতো আমরা ধরে নিচ্ছি যে ফোর্সটা হচ্ছে সময়ের ফাংশন, শুধুমাত্র সময়ের ফাংশন। এবং তুমি চাইলে এটাকে এক মানে হোমোজেনাস স্টাইলও লিখতে পারো, অর্থাৎ এম এক্স প্রাইম প্লাস কে এক্স প্লাস এফ অফ টি। আচ্ছা, হোমোজেনাস তো করা যাবে না, যেহেতু এফ অফ টি আছে, তার মানে হচ্ছে আমাদের এটা লিখতে হবে কে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ টি, এই ফর্মে একই কথা। এবং এরপরে আমরা চাইলে এম দিয়ে ভাগ করে ওই যে ওভাবে লিখতে পারি যে কে বাই এম সমান সমান কি ধরছিলাম আমরা, ওমেগা স্কোয়ার ধরছিলাম কে বাই এম। তাহলে এক্স ডাবল প্রাইম প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এফ কে যদি হচ্ছে এম দিয়ে ভাগ করি, ওটাকে আমি যদি বড় হাতের এফ বলি, তাহলে হইলো এফ বাই এম, যেটা স্মল এফ বাই এম, সেটাকে আমি ক্যাপিটাল এফ বলতেছি। তো একই কথা, সোজা কথায় 11 নম্বরটাকে যে ফর্মেই থাকুক, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য মোশন অফ এ মাস স্প্রিং সিস্টেম, ড্রাইভেন মাস স্প্রিং সিস্টেম উইদাউট ড্যাম্পিং। আচ্ছা, এখন এখানে এটার যদি সলিউশন করি আমরা, এই যে এই 11 নম্বর ইকুয়েশনের, যেহেতু এটাও একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, সুতরাং এখানেও আমরা দুইটা পার্ট পাবো। একটা পার্ট আসবে হচ্ছে ওই যে এটাকে 0 ধরে সলভ করলে হোমোজিনিয়াস পার্টটার জন্য যে সলিউশনটা আসবে সেটা হচ্ছে এক্স সি কমপ্লিমেন্টারি ফাংশন, আর নন হোমোজিনিয়াস পার্টের জন্য আসবে হচ্ছে এক্স পি পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখা যায় যদি আমাদের এই এফটি যেটা এক্সটার্নাল ফোর্স, এফটি যেটা, সেটা যদি একটা পিরিয়ডিক ফাংশন হয় টাইমের, অর্থাৎ আমরা যে ফোর্সটা দিচ্ছি, ধরো একটা স্প্রিং, মাস স্প্রিং, সেটা হচ্ছে অসিলেট করতেছে, আহ, সেখানে কোনো ড্যাম্পিং ফোর্স, বাতাসের বাধা বা মিডিয়ামের বাধা কিছু নাই, অসিলেট করতেছে। আর এই যে এই উপরে যে কি বলা হয়, মানে প্ল্যাটফর্মটা যেটার সাথে লাগানো স্প্রিংটা, ঠিক আছে, সেই প্ল্যাটফর্মটাকেও তুমি হচ্ছে ধরো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো, সেটাও একটা পিরিয়ডিক ফোর্স দিচ্ছ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সাধারণত মানে ইনটিউশন যেটা বলে যে স্প্রিংটা তখন প্রথমে হয়তো যদি ম্যাচ না করে, এই যে এই তোমার এই প্ল্যাটফর্ম নাড়ানোর যে ফ্রিকোয়েন্সি সেটা, আর হচ্ছে এই মাসটা যে ফ্রিকোয়েন্সিতে আপ ডাউন করতেছে, এই দুটো যদি ম্যাচ না করে, প্রথমে একটু ক্যাওটিক অসিলেশন হবে, কিন্তু একটু পরে দেখবা যে যদি দুইটা একই রকম একই ফ্রিকোয়েন্সিতে, কাছাকাছি ফ্রিকোয়েন্সিতে আন্দোলিত হয়, তাহলে এটা হঠাৎ করে খুব জোরে অসিলেট করা শুরু করবে এবং একসময় ছিঁড়ে যাবে স্প্রিং থেকে। কারো যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে সে প্র্যাকটিক্যালি চেক করে দেখতে পারো। আচ্ছা, তো এখন এই ব্যাপারটাকে আমরা বাংলায় তোমরা হয়তো পড়ে আসছো,
এসএসসি তে বা এইচএসসি তে, যে অনুনাদ বলে একটা ব্যাপার ছিল। অনুনাদ সম্ভবত ছিল বাংলা শব্দটা, ইংরেজিতে বললে হচ্ছে রেজোনেন্স বলি আমরা। তো এই রেজোনেন্সের এই ব্যাপারটা এখানে ঘটে, যে যদি হচ্ছে এই এফ অফ টিটা এক্সটার্নাল ফোর্সটা, সেটা যদি একটা পিরিয়ডিক ফাংশন হয়, যেই পিরিয়ডিক ফাংশনের যে ফ্রিকোয়েন্সি, পিরিয়ড থাকলে ফ্রিকোয়েন্সিও থাকবে, তো সেই ফ্রিকোয়েন্সিটা যদি হচ্ছে আমার যেই এই এফ অফ টি টার্মটা ছাড়া, অর্থাৎ আমাদের যে নর্মাল আনড্যাম্পড ফ্রি মোশন যেটা, সেইটার ক্ষেত্রে যেই ফ্রিকোয়েন্সি, ওই ম্যাচটা, অর্থাৎ ড্যাম্পিং ফোর্সও নাই এবং এক্সটার্নাল ফোর্সও নাই, সেক্ষেত্রে ম্যাচটা যেই ফ্রিকোয়েন্সিতে সে হচ্ছে অসিলেট করতো, সেই ফ্রিকোয়েন্সির সাথে যদি এই এক্সটার্নাল ফোর্সের ফ্রিকোয়েন্সি কাছাকাছি হয় বা সমান হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য মাস কন্টিনিউস টু বিকাম ভেরি লার্জ অ্যাজ টাইম ইনক্রিজেস। অর্থাৎ আমাদের এই ম্যাসের যে ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউডটা, সেটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে এবং এক সময় সেটা আসলে খুব বেড়ে এখানে ছিঁড়ে যাবে স্প্রিংটা। তো এই ফেনোমেননটাকে বলা হয় হচ্ছে রেজোনেন্স। আর পিওর রেজোনেন্স বলা হয় যদি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি দুইটা একেবারে এক্সাক্ট সেম হয়। অর্থাৎ আমার শর্ত হচ্ছে যে আমাদের এক্সটার্নাল ফোর্সটাও পিরিয়ডিক্যালি অ্যাপ্লাই করতে হবে, এটা একটা পিরিয়ডিক ফাংশন হবে। অর্থাৎ তুমি এক সময় হয়তো এক সময় তুমি প্ল্যাটফর্মটাকে নিচের দিকে ফোর্স দিবা, আবার এক সময় হচ্ছে এই পজিশনে নিয়ে কিছুক্ষণের জন্য ফোর্স দিবা না, মানে একেবারে মানে জাস্ট এক মুহূর্তের জন্য, আবার একটু পরে উপরের দিকে ফোর্স দিবা, ঠিক আছে? সো তার মানে একটা পিরিয়ডিক ফাংশন আকারে ফোর্সটা অ্যাপ্লাই হবে, এক্সটার্নাল ফোর্সটা। এবং সেই ফোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমার যদি এই ফোর্সটা ছাড়া যে সিস্টেমটা ছিল, অর্থাৎ ফ্রি আনড্যাম্পড মোশন, সেইটার ক্ষেত্রে আমাদের ওই স্প্রিং মাসটা যেই ফ্রিকোয়েন্সিতে দোলার কথা নরমালি, সেইটার সাথে যদি আমাদের এই এক্সটার্নাল ফোর্সের ফ্রিকোয়েন্সি যদি কাছাকাছি হয়ে যায়, তখন সেইটাকে আমরা বলবো, তখন সেখানে রেজোনেন্স হবে। আর যদি একেবারে এক্সাক্ট সেম হয়ে যায়, তখন সেটাকে পিওর রেজোনেন্স হবে। এবং সেই ক্ষেত্রে আসলে যেটা হবে যে এই মাসের অসিলেশনটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে এবং বাড়তে বাড়তে এক সময় মানে অনেক যখন বেড়ে যাবে, লিমিট ইলাস্টিসিটি লিমিট ক্রস করে গেলে স্প্রিংটা ছিঁড়ে যাবে, অর্থাৎ সিস্টেমটা কলাপস করবে। তো এই জিনিসটাই এখন আমরা ম্যাথমেটিক্যালি শিওর হইতে চাই, অর্থাৎ ইনটিউশন যেটা আমাদের বলে সেটা, বা প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি, সেটা ম্যাথমেটিক্যালি আমরা ডিরাইভ করতে পারি কিনা, বা ম্যাথমেটিক্স আমাদের সেটা বলে কিনা, সেটা আমরা দেখব। তো এখানে দেখো একটা প্রবলেম দেয়া আছে, যে ধরো যে একটা স্প্রিং মাস সিস্টেম ইজ গভর্নড বাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস, 12 নম্বর যে ইকুয়েশনটা, এখানে কি ইকুয়েশন দেয়া আছে, এক্স প্রাইম টি, এখানে ব্র্যাকেটে টি লেখা মানে হচ্ছে টি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? গুণটুন না আবার। তো এক্স ডাবল ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি প্লাস ওমেগা স্কোয়ার এক্স টি সমান সমান এফ নট সাইন গামা টি। এই যে এফ অফ টি সমান সমান এখানে তাহলে দেয়া আছে কি, এফ অফ টি সমান সমান দেয়া আছে এফ নট সাইন গামা টি। তো এটা একটা, এফ নটটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এফ নট সাইন গামা টি কি, এটা একটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? কারণ সাইন গামা টি এটা তো 1 আর -1 এর মধ্যে আপ ডাউন করবে। সো এফ অফ টি এর ভ্যালু যেটা, সেটা সময়ের সাথে সাথে কি মাইনাস এফ নট আর প্লাস এফ নট এর মধ্যে আপ ডাউন করবে। অর্থাৎ একবার হয়তো তুমি নিচের দিকে মাইনাস নেগেটিভ সাইন, যেহেতু নেগেটিভ সাইন উপরের দিকে, সো একবার উপরের দিকে তুমি এফ নট পরিমাণ বল দিবা, আবার আরেকবার নিচের দিকে এফ নট পরিমাণ বল দিবা, এবং এর মাঝখানেও থাকবে, যখন সাইনের ভ্যালু যখন হাফ হবে তখন হাফ টি। অর্থাৎ সোজা কথাই এই দুইটা ভ্যালুর মধ্যে আপ ডাউন করতে থাকবে এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা। আচ্ছা, এখন এর সাথে আরো কি দেয়া আছে, দুটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে, একটা হচ্ছে এক্স অফ 0 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স প্রাইম 0 ইকুয়াল টু 0। অর্থাৎ ভেলোসিটিও শুরুতে 0 ছিল বস্তুটার, এবং ইনিশিয়াল পজিশন যেটা, সেটাও ছিল ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখন এই যেহেতু আমাদের এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে কি একটা পিরিয়ডিক ফোর্স, এবং সেইটার বলা আছে দেখো যে এখানে এফ নট হচ্ছে কনস্ট্যান্ট, এবং আরো বলা আছে যে গামা ইজ নট ইকুয়ালস টু ওমেগা। এইটা বলার কারণ হচ্ছে আমাদের এই যে যদি হচ্ছে এইটা না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ওই যে ওমেগাটা হচ্ছে আমাদের কি ছিল, যে টোয়াইস পাই বাই ওমেগা হচ্ছে আমাদের ফ্রি আনড্যাম্পড মোশন যেটা, সেটার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো যদি গামা আর ওমেগা সমান হয়ে যায়, তাহলে এই এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স যেটা, সেটারও ফ্রিকোয়েন্সি যা হবে আমাদের ফ্রি আনড্যাম্পড মোশনের ফ্রিকোয়েন্সি সেই হবে। তো সমান হইলে তো রেজোনেন্স হবে, বাট আমরা সেটা
মানে আগে বলছি ইনটিউটিভলি, বাট সেটা আমরা প্রমাণ করব। এখন আমরা ধরে নিচ্ছি যে দুইটা ইকুয়াল না, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা না হলে সেক্ষেত্রে কি ঘটে সেটা আমরা আগে দেখি, দেন আমরা এরপরে যে পার্টটা আছে সেখানে বলেই দিচ্ছে তোমাকে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য সিস্টেম, অলসো ডিটারমাইন what happens when to the displacements of the mass as time increases when gamma tends to omega। অর্থাৎ এই যে গামা টেন্স টু ওমেগা, এই কথার মানে হচ্ছে যে আমাদের এই এক্সটার্নাল যে ফোর্স সেটার যে ফ্রিকোয়েন্সি, সেটা যখন আমাদের ওই যে ফ্রি আনড্যাম্পড মোশনের ফ্রিকোয়েন্সির দিকে যাবে, অর্থাৎ দুইটা কাছাকাছি যাবে, সমান হইতে চাবে, তখন আমাদের এই ডিসপ্লেসমেন্ট অফ দ্য মাস, অর্থাৎ ভরের ডিসপ্লেসমেন্টটা কেমন হবে, কি ঘটবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো আগে আমরা নট ইকুয়ালস টুর জন্য বের করব, দেন হচ্ছে ওই জিনিসটা ডিরাইভ করব। তো এটার সলিউশন তাহলে এটা তো তোমরা পারবাই, তারপরেও হয়তো অনেকদিন আগে আমরা করছি, আমি একটু বলে দেই। যে প্রথমে হচ্ছে কি করতে হবে, এই ইকুয়েশনটা যদি আমাকে সলভ করতে হয়, আমাকে প্রথমে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য সিস্টেম, তার মানে হচ্ছে এক্স অফ টি বের করতে হবে, তাই না? এটাই তো ইকুয়েশন অফ মোশন, এক্স অফ টি সমান ওয়াট, এটা বের করতে হবে। দ্যাট মিনস আমাকে এই যে 12 নম্বর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য প্রথমে হচ্ছে আমরা সলভ করব হচ্ছে কোনটা, এটা যেহেতু নন হোমোজেনাস পার্ট, তাহলে প্রথমে হোমোজেনাস পার্টটা সলভ করতে হবে। এটা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এক্স অফ টি সমান সমান 0 ধরে, তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন এই অক্সিলারি ইকুয়েশন যেটা হবে হচ্ছে এম স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। তাহলে এম সমান সমান কি আসে, এম স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার, দ্যাট মিনস এম সমান সমান প্লাস মাইনাস আই ওমেগা, যেহেতু রুট ওভার মাইনাস ওমেগা স্কয়ার, তো স্কয়ার রুট অফ নেগেটিভ নাম্বার, সুতরাং প্লাস মাইনাস আই ওমেগা আসবে। তাহলে এম এর ভ্যালু যেহেতু আমাদের ইমাজিনারি কনজুগেট নাম্বার আসছে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সুতরাং এক্স অফ সি সমান সমান আমরা কি লিখবো, এক্স অফ সি সমান সমান, তো মনে আছে তো তোমাদের সবার যে আলফা প্লাস আই বিটা যদি হয়, আলফা প্লাস মাইনাস আই বিটা, তাহলে ই টু দি পাওয়ার আলফা টি ইন্টু c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি, সেটা ছিল। তো এখানে আলফার ভ্যালু তো 0, 0 প্লাস মাইনাস আই ওমেগা, সো আলফার ভ্যালুটা হচ্ছে 0 আর বিটার ভ্যালু হচ্ছে ওমেগা, তার মানে আমাদের আসবে এক্স অফ সি সমান সমান c1 cos ই টু দি পাওয়ার আলফা টি টার্মটা থাকবে না, কারণ আলফার ভ্যালু 0, সো ই টু দি পাওয়ার 0 টি সমান 1, সো আলটিমেটলি থাকবে c1 cos ওমেগা টি প্লাস c2 sin ওমেগা টি। এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি সলিউশন, ঠিক আছে? এই যে দেখো এখানে তাই লেখা আছে c1 cos ওমেগা টি প্লাস c2 sin ওমেগা টি। নেক্সট যেটা xp বের করতে হবে। xp বের করার জন্য আমরা এখানে আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে সুপারপজিশন অ্যাপ্রোচ, সেটা অ্যাপ্লাই করি। এক সেকেন্ড। ওকে, সো আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ, আমাদের ইকুয়েশনটা দেয়া আছে এক্স ডাবল প্রাইম প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান হচ্ছে এফ নট সাইন গামা টি। এবং আমরা বলছিলাম যে আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচে আমরা হচ্ছে এই যে ডান পাশে যে ফাংশনটা আছে, যেটার জন্য আমাদের ইকুয়েশনটা নন হোমোজেনাস, সেই ফাংশনটা মানে দেখে আমরা গেস করি যে এক্সপিটিটা কি হতে পারে, পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হতে পারে। তো এখানে যেহেতু এই যে সাইনের ফাংশন আছে, তোমরা যদি আবার আগের লেকচার গুলো একটু দেখো, তাহলে আমরা জানি যে এইরকম সাইনের কোনো ফাংশন থাকলে আমরা এক্সপি যেটা সেটাকে ধরে নেই যে এক্সপিটা হবে এ সাইন গামা টি প্লাস, বা কস দিয়ে আগে ধরি, কসটা আগে লিখছিলাম বোধহয়, এ কস গামা টি প্লাস বি সাইন গামা টি, এরকম আমরা ধরে নিয়েছিলাম যে যদি হচ্ছে সাইনের কোনো ফাংশন থাকে তাহলে এক্সপিটিটা এইভাবে অ্যাজুম করে নিতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে যে এই এক্সপি এখানে আমাদের আছে হচ্ছে এক্স ডাবল প্রাইম, তার মানে দুইবার ডেরিভেটিভ, তার মানে এক্স ডাবল প্রাইম এক্সপি এর ডাবল প্রাইম অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটাকে তোমরা দুইবার ডেরিভেশন তো করতে পারবা আশা করি, এটা আর আমি দেখাচ্ছি না। সো এটাকে দুইবার ডেরিভেটিভ করে দেন কি করতে হবে, দেন হচ্ছে এটাকে এখানে এই যে এক্স ডাবল প্রাইম পি এখানে বসাতে হবে, আর এক্সপিটা এই যে এখানে বসাতে হবে। তাহলে যদি বসাও তাহলে ফাইনালি যেটা পাবা সেটা আমি লিখতেছি, সেটা হচ্ছে বসানোর পরে আসবে
বাম পাশে আসবে হচ্ছে a ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। বাম পাশে এই এখানে যে ভ্যালুটা পাবা সেটা এখানে বসাবা, দেন এটা এখানে বসাবা, বসায় যোগ মানে রিঅ্যারেঞ্জ করলে সবকিছু, তাহলে আলটিমেটলি আসবে a ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কস গামা টি প্লাস বি ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সাইন গামা টি। আর ডান পাশে তো এফ নট, ডান পাশে আমাদের যেটা আছে সেটা তো থাকবেই, এফ নট, ডান পাশে তো আর আমরা কিছু রিপ্লেস করি নাই, তাই না? সো এফ নট সাইন গামা টি। তাহলে এখন এই দুই সাইড যদি আমরা কম্পেয়ার করি, যে সিমিলার টার্মের কোএফিসিয়েন্ট যদি কম্পেয়ার করি তাহলে কি হয়, সিমিলার টার্মের কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে আমরা দেখতেছি যে যেহেতু কস গামা টি কোনো টার্ম এই পাশে নাই, সুতরাং এই এ যে কোএফিসিয়েন্টটা এটা অবশ্যই এ সমান সমান 0 হওয়া লাগবে, মানে এই পাশে তো কস গামা টি বলতে কিছু নাই। আর সাইন গামা টি এর এই পাশে কোএফিসিয়েন্ট হচ্ছে এফ নট, আর এই পাশে সাইন গামা টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস বিটা ইনটু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। তাহলে এই দুটা ইকুয়েট করে আমি লিখতে পারি, কোএফিসিয়েন্ট ইকুয়েট করে, যে বিটা ইনটু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সমান সমান এফ নট। তার মানে বিটা, বিটা না সরি বি, বি সমান সমান এফ নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে আমরা এই যে এ আর বি দুইটার ভ্যালু পেয়ে গেছি। এখানে যে এক্স এক্সপি আমরা যে ধরে নিছিলাম, এক্সপি যে এখানে যে ধরে নিছিলাম, সেখানে এটা পেয়ে গেছি 0 আর বি বি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এই দুটা যদি এখন বসায় দিই তাহলে আমাদের এক্সপিটা চলে আসলো। এক্সপিটা তাহলে কি আসলো, এক্সপি সমান সমান এক্সপি অফ টি, এর ভ্যালু 0, সো এ কজ গামা টি ওইটা আমরা থাকবে না। আর বি এর ভ্যালু পাইছি এফ নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা ছিল বি, সাথে ছিল সাইন গামা টি। তাহলে দিস ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন। দেখো এখানেও তাই আছে কিনা, হ্যাঁ সেটাই আছে, এক্সপি টি সমান সমান এফ নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার বাই মাইনাস গামা স্কোয়ার ইনটু সাইন গামা টি। তাহলে আমাদের জেনারেল সলিউশন যেটা সেটা হবে হচ্ছে কি এক্স টি সমান সমান এক্স সি প্লাস এক্স পি, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে আমরা এই দুটা যোগ করে লিখে দেই, সি ওয়ান কজ ওমেগা টি প্লাস সি টু সাইন ওমেগা টি প্লাস হচ্ছে দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমাদের ইনিশিয়াল যে কন্ডিশন দুইটা আছে সেই দুটো অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করে এখানে ভ্যালু পাওয়া যায়। আচ্ছা আমি এটাও একটু দেখাই, ইনিশিয়াল কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, দেখো এখানে প্রথম যেটা আছে যে এক্স অফ জিরো সমান সমান 0, তাহলে এখানে যদি তুমি সব জায়গায় টি এর ভ্যালু 0 বসাও তাহলে প্রথম টার্মটা কি হবে বলো, প্রথম টার্মটা সি ওয়ান কজ ওমেগা ইন্টু 0, সি ওয়ান কজ ওমেগা ইন্টু 0 মানে হচ্ছে কজ 0 প্লাস সি টু সাইন ওমেগা ইন্টু 0 দ্যাট মিনস সাইন 0, আর প্লাস এফ নট ডিভাইডেড বাই, আচ্ছা ওইটা আমি আর লিখতেছি না, ধরো ওইটা এফ এফ নট ডিভাইডেড বাই যা আছে ওটাকে কিছু একটা, ওটা তো থাকবে, যা থাকবে থাকবেই। আর এখানে সাইন আরো কি হবে, সাইন সাইন গামা ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 0 আর এই পাশে এক্স অফ 0, তাহলে এখানেও সাইনের ভ্যালু সাইন গামা টি, যেহেতু টি এর ভ্যালু যেহেতু 0 সাইন 0, তাহলে এখন এগুলো হিসাব করো, কস 0 এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি, তাহলে সি ওয়ান ইন্টু 1 প্লাস সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটাও 0, পরের টার্মটা সেকেন্ড টার্মটাও 0, তাহলে আলটিমেটলি আর এই পাশে এক্স অফ 0 এর ভ্যালু আমাদের কত দেয়া আছে, এক্স অফ 0 এর ভ্যালু দেয়া আছে 0, তাহলে সুতরাং আমরা পাচ্ছি সি ওয়ান সমান সমান 0। তাহলে এই যে এখানে দেখো তাই লেখা আছে সি ওয়ান সমান সমান 0। ওকে, সো সি ওয়ান যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে অলরেডি আমরা এক্স অফ টি ক্যাট মানে টি এর যে ফর্মুলাটা সেটাকে একটু ছোট করে লিখে ফেলতে পারি, অর্থাৎ এক্স অফ টি আমাদের যেটা ছিল অরিজিনালি স্টারে,
যে C1 cos ওমেগা টি C2 sin ওমেগা তিনটা টার্ম ছিল। তো যেহেতু আমরা দেখে ফেলছি যে C1 হচ্ছে অলরেডি 0 চলে আসছে আমাদের C1 এর ভ্যালুটা, তাহলে এই টার্মটা আমাদের থাকবে না। তাহলে সুতরাং x of t সমান সমান C2 sin ওমেগা টি, লাস্টের দুইটা টার্ম থাকবে আর কি, C2 sin ওমেগা টি প্লাস f নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার sin গামা টি। আচ্ছা, এখন যেহেতু আরেকটা কন্ডিশন বাকি রয়ে গেছে x প্রাইম 0 ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটাও তো অ্যাপ্লাই করতে হবে। তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আগে আমাকে, যেহেতু এটা x প্রাইমের উপরে, তাহলে এই ফাংশনটাকে আগে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কি হয় দেখো, এটাকে একবার ডেরিভেটিভ যদি করি তাহলে এখানে হবে c2, এখানে sin ওমেগা টি এর ডেরিভেশন হচ্ছে ওমেগা cos ওমেগা টি প্লাস, আর এখানে sin গামা টি এর ডেরিভেশন হচ্ছে গামা f নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সাইন, সরি সাইন হবে না, ডেরিভেটিভ করলে হয়ে যাবে কস, কস গামা টি, মানে গামা কস গামা টি, গামাটাকে এখানে লিখে দিছি আগেই। আচ্ছা, তো তাহলে এখন যদি আমি হচ্ছে এটার উপরে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে x প্রাইম 0 সমান সমান, এখানে তাহলে কি হবে আবার দেখি, c2 ইন ওমেগা, এটা তো থাকবেই, আর এখানে cos ওমেগা টি, টি এর ভ্যালু যেহেতু 0, তার মানে cos 0, আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 1 থাকলো প্লাস এরপর যেটা আসতেছে, এটা হচ্ছে টি অ্যাকচুয়ালি, এরপর যেটা আসতেছে গামা এফ নট, এটা যা আছে তাই থাকবে, গামা এফ নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা যা আছে থাকলো, cos গামা টি, টি এর ভ্যালু হচ্ছে 0, তার মানে cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন এখান থেকে x প্রাইম 0, এটার ভ্যালু দেওয়া আছে কত, 0, তাহলে আলটিমেটলি আসতেছে 0 সমান সমান c2 গামা প্লাস গামা এফ নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। তাহলে সেখান থেকে পক্ষান্তর করলে c2 সমান সমান মাইনাস গামা এফ নট ডিভাইডেড বাই ওমেগা, যেহেতু c2 এর সাথে ওমেগা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওমেগা নিচে চলে যাবে, আর ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার তো ছিলই। তাহলে এটা আসলো আমাদের c2 এর ভ্যালু। তাহলে এই c2 এর ভ্যালুটা এখন আবার এই যে এখানে বসায় দিই, এই x অফ t এর যে অরিজিনাল যে ফর্মুলা ছিল, এখানে c2 এর ভ্যালুটা বসায় দিয়ে তাহলে কত আসে, c2 এর ভ্যালুটা বসায় দিলে মাইনাস গামা এফ নট ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন ওমেগা টি, আর সেকেন্ড টার্ম যেটা সেটা তো থাকবেই, প্লাস এফ নট ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সাইন গামা টি। এখন দেখো দুইটা থেকে তাহলে কিছু কমন নেওয়া যায়, কমন যদি আমরা নেই, কমন নিয়ে একবারে আমি লিখতে পারি যে এফ নট ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এই পুরো জিনিসটাই কমন দিলাম। কমন নিলে তাহলে কি থাকে, পুরোটা যদি কমন নেই তাহলে এখানে এফ নট আর ওমেগা, ওমেগা ইন্টু ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ওমেগা মাইনাস গামা স্কোয়ার কমন চলে গেলে আলটিমেটলি থাকবে হচ্ছে মাইনাস গামা থাকবে, এই যে গামাটা থাকবে, আর হচ্ছে সাইন ওমেগা টিটা থাকবে, সাইন ওমেগা টি, আর প্লাস এখান থেকে যেহেতু আমি ওমেগা নিচে একটা নাই, বাট আমি এখানে ওমেগা নিচে কমন নিছি, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ওমেগা এক্সট্রা দিতে হবে, তার মানে ওমেগা সাইন গামা টি হবে। ঠিক আছে, তাহলে এটা আসলে হচ্ছে আমাদের এক্স অফ টি আফটার ইম্পোজিং দা ইনিশিয়াল কন্ডিশনস, ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করার পরে এটা আমরা পাইলাম। দেখো এখানেও তাই আসছে, হ্যাঁ, এই যে c2 এটাই আসছে, এবং x of t আলটিমেটলি f নট ওমেগা, f নট ডিভাইডেড বাই ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মাইনাস গামা স্কয়ার, আর এখানে যে কমন নেওয়ার পরে মাইনাস গামা সাইন ওমেগা টি প্লাস ওমেগা সাইন গামা টি, 13 নম্বর যে ইকুয়েশনটা সেটা পাইলাম। তো এখন এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের সলিউশন হয়ে গেল, অর্থাৎ এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য মোশন অফ দ্য সিস্টেম, এই পার্টটা আমাদের আমরা বের করে ফেলছি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য মোশন অফ দ্য সিস্টেম। তো এখন এরপর যেটা করতে হবে যে আমাদের দেখতে হবে যে গামা যদি ওমেগার দিকে যায়, এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে ওমেগা যে গামার সমান না, অর্থাৎ গামা আর ওমেগা যে আনইকুয়াল, এই জিনিসটা কিন্তু আসলে হইলে কিন্তু আমরা এটা বের করতে পারতাম না। যে এখানে দেখো নিচে কি আছে, ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, সো গামা আর ওমেগা যদি সমান হয়ে যায় তাহলে এই টার্মটা তো আসলে জিরো চলে আসবে। সো
মানে আনডিটারমাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে এই জিনিসটা। তো বাট আমরা লিমিট তো আমরা বের করতে পারি। সো যেসব ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বসাতে পারি না, সেসব ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা কত হয় সেটা আমরা চেক করতে পারি। এখন আমাদের সেটাই করতে হবে যে গামা যদি ওমেগার দিকে যায়, টেন্স টু, ইফ গামা টেন্স টু ওমেগা, তখন আমাদের আসলে এই এক্স অফ টি এর অবস্থাটা কি হয়। এক্স অফ টিটাই তো আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই না? সো এই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে যাবে সেটাই আমাকে দেখতে হবে। তাহলে সেটা দেখার জন্য আমরা হচ্ছে লিমিটিং ভ্যালুটা তাহলে বের করতে হবে। এই যে দেখো, ওয়েন গামা টেন্স টু ওমেগা, তো এই 13 থেকে আমরা তাহলে এখন যেটা বের করব যে 13 এর বোথ সাইডে আমরা এখন লিমিটিং ভ্যালু নিব, যে লিমিট গামা টেন্স টু, এই যে এপাশেও নিব লিমিট গামা টেন্স টু ওমেগা, এপাশেও তাহলে লিমিট গামা টেন্স টু ওমেগা, বোথ সাইডে লিমিট লিমিট নিয়ে তারপর দেখবো যে সেটার ভ্যালু কত আসে। ওকে, তো প্রথম লাইনে সেটাই করা হয়েছে। দুই সাইডে হচ্ছে লিমিট নেওয়া হয়েছে, এই যে এই পাশেও লিমিট নেওয়া হয়েছে, পাশেও লিমিট নেওয়া হয়েছে, এবং ধরলাম যে লিমিট নিয়ে যেটা হবে সেটাকে আমরা নতুন একটা নাম দিলাম যে ক্যাপিটাল এক্সটি। ঠিক আছে, আচ্ছা, ক্যাপিটাল এক্সটি সমান সমান, আর এখানে লিমিটটা বের করবো কিভাবে? তাহলে এফ নট যেহেতু হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমার সেখানে গামাও ইনভলভ না এবং ওমেগাও ইনভলভ না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে সেটা লিমিটের বাইরে নেওয়া যায়। তোমরা লিমিটের অঙ্ক করে আসছো, সো এফ নটটা বাইরে নিয়ে নিলাম, আর লিমিট গামা টেন্স টু ওমেগা, আর এখানে যেটা থাকলো যে এইটা ডিভাইডেড বাই এটা, মাইনাস গামা সাইন ওমেগা টি প্লাস ওমেগা সাইন গামা টি, দিস ইজ দা নুমেরেটর, আর ডিনোমিনেটরে থাকলো হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। এখন এইখানে আমাদের লিমিট বের করতে হবে কোথায়, যে গামা যদি ওমেগার দিকে যায়, অর্থাৎ গামার ভ্যালু যদি ওমেগা বসাই আমি, তো এখানে তো আসলে বসানো যায় না। বসালে কি হয়, এই টার্মটাতে নিচে যদি বসাই গামার ভ্যালু যদি ওমেগা বসাই, তাহলে আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। উপরে যদি বসাই, উপরে সাইন, এখানেও খেয়াল করো সাইন আলটিমেটলি এখানে ওমেগার, গামার ভ্যালু যদি তুমি ওমেগা বসাও, তাহলে এটাও সব সব হয়ে যাবে ওমেগা সাইন ওমেগা টি প্লাস ওমেগা সাইন ওমেগা টি। তার মানে এটা মাইনাস এটা প্লাস, তাহলে আলটিমেটলি ভ্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে আমাদের 0/0 ফর্ম চলে আসতেছে। তো লিমিটের ক্ষেত্রে আমরা জানি 0/0 এই ধরনের ফর্ম আসলে আমরা লপিটালস রুল, বা তোমরা হয়তো অনেকে এটাকে এল হপিটালস রুল বলো, বা হসপিটালস রুল অনেকে বলে, বাট আমি যতদূর জানি এটার বানানটা হপিটালের মতো হলেও উচ্চারণটা হচ্ছে লপিটালের মতো। আহ, আহ, ভুল হতে পারে, আমি জানি না, তবে আমার জানা মতে লপিটালটাই হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ। যাই হোক, তো লপিটালস রুল হসপিটালস রুল যাই হোক না কেন, আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। এবং লপিটালস রুলটা কি ছিল মনে আছে কিনা তোমাদের? লপিটালস রুলটা ছিল যদি 0/0 ফর্ম আসে, তাহলে উপরে এবং নিচে বোথ সাইডকে, উপরের ফাংশন এবং নিচের ফাংশন হর এবং লবকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে, ওই যার সাপেক্ষে লিমিটটা বের করতেছি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে আমরা হচ্ছে গামার জন্য লিমিটটা বের করতেছি, তাহলে উপরে নিচে গামার সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে অর্থাৎ আমাদের যেটা করতে হবে যে এফ নট তো থাকবেই, লিমিট গামা টেন্স টু ওমেগা, এরপর থার্ড ব্র্যাকেটও থাকলো, আর এখানে যে ফাংশনটা আছে গামা মাইনাস গামা সাইন ওমেগা টি, সেটাকে আমরা ডি ডি গামা করব, অর্থাৎ গামার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এই মাইনাস গামা সাইন ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস ওমেগা সাইন গামা টি। এটা, এবং নিচেও কি করতে হবে, ডি অফ ডি গামা অফ ওমেগা, আচ্ছা এটা গুণ করে একবারে লিখে দিই তাহলে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। নিচে আছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, তাহলে গুণ করলে ওমেগা কিউব মাইনাস ওমেগা ইন্টু গামা স্কোয়ার। এখন তাহলে এই গামার সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, বুঝতেই পারতেছো যে এখানে যদি ডিফারেন্সিয়েট করি গামার সাপেক্ষে, তাহলে যে সাইন ওমেগা টি বাইরে আসবে, যেহেতু সাইন ওমেগা টি তো আর গামার ফাংশন নাই, আর শুধু মাইনাস গামাটাকে ডিফারেন্সিয়েট হবে, সো ইউভি রুল অ্যাপ্লাই হবে। তো এইটা তোমরা নিজেরা তাহলে করতেই পারবো, বুঝতেছি সহজ ডিফারেন্সিয়েশন। তাহলে মাইনাস সাইন ওমেগা টি হবে প্লাস ওমেগা টি কজ গামা টি হবে এখানে।
গামার সাপেক্ষে করতেছি, টি কিন্তু আমার তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট, গামা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এই ক্ষেত্রে টিটা বাইরে আসবে আর কজ কজ গামা টি হবে, ওমেগা তো থাকবেই, তাহলে যে প্লাস কজ ওমেগা টি কজ গামা টি, আর নিচে ওমেগা কিউব সেটা হচ্ছে গামার সাপেক্ষে কনস্ট্যান্ট, সো দ্যাট উইল বি জিরো, আর মাইনাস এখানে গামার সাপেক্ষে করলে টোয়াইস ওমেগা গামা, ঠিক আছে, এটা আসবে, তাহলে যে নিচে মাইনাস টোয়াইস ওমেগা গামা। সো এই হলো আমাদের এল মানে লপিটালস রুল, ঠিক আছে, অ্যাপ্লাই করার পরের অবস্থা। তাহলে এখন যদি আমরা দেখি যে লপিটালস রুল অ্যাপ্লাই করার পরে হর এবং লবে যেটা আসছে সেখানে এই গামার ভ্যালু ওমেগা রিপ্লেস করা যায় কিনা, অর্থাৎ যদি এখন 0/0 আসে তাহলে আবার অ্যাপ্লাই করতে হবে লপিটালস রুল, আর না হলে আমরা তো বেঁচেই গেলাম। তাহলে এখানে অ্যাপ্লাই করে দেখি যে গামার ভ্যালু যদি ওমেগা বসাই তাহলে এটা 0 হয় না, এখানে হয় হচ্ছে -2 গামা স্কয়ার, সরি ওমেগা স্কয়ার, আর উপরেও যদি আমি হচ্ছে গামার ভ্যালু ওমেগা বসাই তাহলেও কোনো সমস্যা হয় না, এখানে হচ্ছে ওমেগা ওমেগাই থাকবে, আর এখানে ওমেগাটি কজ ওমেগাটি হবে, গামাটির বদলে কজ ওমেগাটি হবে। সো আলটিমেটলি আমরা এখন লিমিটটা বাদ দিয়ে, যেহেতু আমরা সরাসরি গামার ভ্যালু ওমেগা রিপ্লেস করে দিলে কোনো সমস্যা নাই, আনডিটারমাইন্ড টার্ম আসতেছে না, সুতরাং সরাসরি বসাই দিয়ে লিমিটটা বাদ, তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে এটা আর নিচে থাকতেছে -2 গামা স্কয়ার, সরি ওমেগা স্কয়ার। তো এখন এখানে তুমি আরেকটু যদি সিম্পলিফাই করো, গুণ করে দাও দুইটা টার্ম, যেহেতু এফ নট দিয়ে গুণ করে দিলে একটা টার্ম হবে এফ নট ডিভাইডেড বাই 2 ওমেগা স্কয়ার ইনটু সাইন ওমেগা টি, যেহেতু এখানেও একটা মাইনাস আছে এখানেও একটা মাইনাস আছে, সো যখন আমি আলাদা করে দিব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এরপরে আরেকটা টার্ম যেটা সেটা এখানে প্লাস নিচে মাইনাস, সো আলটিমেটলি মাইনাস হবে এফ নট বাই, এখানে হচ্ছে আমার উপরে একটা ওমেগা আছে নিচে একটা ওমেগা স্কয়ার আছে, সো এখানে একটা ওমেগা ক্যান্সেল হয়ে উপরে থাকবে শুধু এফ নট, এই যে এফ নট দিয়ে গুণ করার পরে, আর নিচে থাকবে মাইনাস, সরি 2 ওমেগা থাকবে, আর টি কজ ওমেগা টি সেটা তো থাকলোই, ঠিক আছে। সো আশা করি 14 নাম্বার পর্যন্ত ক্লিয়ার, 14 নাম্বার ইকুয়েশন কিভাবে আসছে। এখন আমরা যদি এই 14 নাম্বার ইকুয়েশনটার দিকে একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এটা একটা পিরিয়ডিক ফাংশনের, মানে কি বলবো, দুইটা পিরিয়ডিক ফাংশনের কম্বিনেশন, তাই না, সাইন ওমেগা টি আর হচ্ছে কজ ওমেগা টি। সো আলটিমেটলি এটাও একটা পিরিয়ডিক ফাংশনই হবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে সেকেন্ড টার্ম যেটা সেটার মধ্যে দেখো একটা টি আবার ইনভলভ আছে। এখানে খেয়াল করো যে এই সাইন ওমেগা টি যে অংশটা এই প্রথম টার্মে সেটা তো সবসময় +1 আর -1 এর মধ্যে আপ ডাউন করবে, তাই না, টি এর ভ্যালু যাই হোক না কেন, সাইন ওমেগা টি এর ভ্যালু মানে ফর এনি টি এটা সবসময় +1 -1 এর মধ্যে যাবে, তার মানে এই প্রথম টার্মটা হচ্ছে এফ নট বাই 2 ওমেগা স্কয়ার প্লাস মাইনাস এফ নট বাই 2 ওমেগা স্কয়ার, এটার মধ্যে আপ ডাউন করবে। আর দ্বিতীয় টার্ম যেটা, যদি এই টিটা না থাকতো তাইলে কিন্তু সমস্যা ছিল না, তাহলে এটা হচ্ছে সবসময় প্লাস মাইনাস এফ নট বাই 2 ওমেগার মধ্যে আপ ডাউন করতো, কজ ওমেগা টি এর ভ্যালু যেহেতু অলওয়েজ +-1, বাট সমস্যা হচ্ছে এই টার্মের সাথে আবার একটা টি গুণ আছে, তাহলে এটা আসলে আলটিমেটলি প্লাস মাইনাস এফ নট বাই 2 ওমেগা ইনটু টি এর মধ্যে আপ ডাউন করবে। এখন টি তো আসলে আমার কনস্ট্যান্টলি ইনক্রিজিং, আমি যত সময় বাড়াবো তত টি বাড়তে থাকবে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই টার্মটা যদিও এই একটা জিনিসের মধ্যে আপ ডাউন করবে, অসিলেট করবে, কিন্তু এই টার্মটা কিন্তু আস্তে আস্তে এটার যে অ্যামপ্লিটিউড, অর্থাৎ এটা সবসময় টি বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। এবং এখানে একটা ফিগার দেওয়া আছে, এই যে দেখো, ফিগারটা দেখলে আরো ক্লিয়ার হবে, এই যে দেখো অসিলেশন করতেছে, বাট হচ্ছে অসিলেশনের যে অ্যামপ্লিটিউডটা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো আরো যখন যাবে আরো বাড়বে। এটা হচ্ছে এই যে এই টি টার্মটা থাকার কারণে, সেকেন্ড টার্মের মধ্যে একটা টি গুণ আকারে থাকার কারণে। এবং আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি যে টি এর ভ্যালু যখন হচ্ছে এন পাই বাই ওমেগা হবে, টি এর ভ্যালু যখন তুমি এন পাই বাই ওমেগা বসাবা এখানে, তাহলে এন পাই বাই ওমেগা যদি টি এর ভ্যালু আমরা বসাই তাহলে এখানে ওমেগা আর ওমেগা ক্যান্সেল হয়ে যাবে যেহেতু নিচে ওমেগা আছে, তাহলে আলটিমেটলি থাকবে সাইন এন পাই। সো সাইন এন পাই এর ভ্যালু তো তোমরা জানো, সাইন এন পাই এর ভ্যালু হচ্ছে 0, এবং এন এর ভ্যালু যাই হোক, আর এখানে কজ এন পাই আসবে, কজ ওমেগা ওমেগা কাটা যাবে, এন পাই কজ এন পাই আসবে। সো ওই সব ক্ষেত্রে এই কজ এন পাই এর ভ্যালু হবে হচ্ছে কত, +-1 কজ এন পাই, তাহলে আলটিমেটলি আমরা তখন এই এই টার্মটা থাকবে না আর এই টার্মটা সর্বোচ্চ থাকবে, এবং তখন এই আইদার এটা প্লাস অনেক বেশি হবে এন পাই, টি ইজ ইকুয়াল টু এন পাই, যেহেতু এন এর ভ্যালু যদি আমার 10 পাই হয়, 10 পাই বাই ওমেগা হয়, তখন তার মানে 10 পাই, তখন হচ্ছে এটা হাইয়েস্ট যাবে হচ্ছে প্লাস এফ নট ইন্টু 10 পাই ডিভাইডেড বাই 2 ওমেগা এই পর্যন্ত যাবে। আবার
টি এর ভ্যালু যদি আমি 10 পাই না বসাই 100 পাই বসাই, তখন এটা এখানে 100 পাই পর্যন্ত যাবে, তার মানে এটা বাড়তেই থাকবে। তো এই ভ্যালুগুলোতে এটা আসলে অনেক বেশি হয়ে যাবে, এবং এই কারণেই আমরা বলতেছি যে তার মানে যখন এই গামা টেন্স টু ওমেগা হবে তখন আসলে রেজোনেন্স ঘটবে। গামা যতই ওমেগার কাছাকাছি যাবে ততই হচ্ছে আমাদের এই অ্যামপ্লিটিউড গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যখন দুইটা ইকুয়াল হয়ে যাবে তখন আসলে ইনফিনিটিতে চলে যাবে এবং সিস্টেমটা কলাপস করবে। তো এই রেজোনেন্স নিয়ে অনেক অ্যানালাইসিস আছে, তোমরা গুগলে সার্চ দিলেই পাবা। অনেক সত্যিকারের বাস্তব ঘটনাও আছে যে রেজোনেন্সের কারণে ব্রিজ ভেঙে গেছে, এই ধরনের ঘটনাও আছে। সম্ভবত যুক্তরাষ্ট্রেই আছে, আমি ব্রিজটার নাম ভুলে গেছি। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবা যে সত্যি সত্যি আসলে এই যে ঝুলন্ত ব্রিজ বা ওগুলাতে অনেক সময় লেখা থাকে যে হচ্ছে এখানে বেশি লাফালাফি না করার জন্য। তো আসলে অনেক সময় যদি তোমার ওই আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশনের সাথে তোমার লাফালাফির ভাইব্রেশন যদি মিলে যায় তাহলে কিন্তু কলাপস করবে ব্রিজটা। তো এই ধরনের ঘটনা সত্যি সত্যি আছে, এই কারণেই এগুলো নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করছে ম্যাথমেটিশিয়ানরা। যাই হোক, তো আমরা দেখলাম তাহলে রেজোনেন্স কখন হবে বা কিভাবে হবে। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। ইলেকট্রিক্যাল সার্কিটস এটা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা বা ফিজিক্স যারা ভালো পারো তাদের জন্য এটা খুব সহজ হওয়ার কথা। আমরা এখানে আসলে খুব ডিপে যাব না, আমরা একেবারেই বেসিক আর এলসি সার্কিট বা এলআরসি সার্কিটও বলে, যাই হোক সেটার একটা মডেলিং দেখব। এইটা মডেলিংটা দেখবো যে আমরা আসলে আমরা যে মাস সিস্টেম যেটা পড়ে আসলাম হুবহু সেটার মতোই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে। তো সেটা যাওয়ার আগে যারা আমার মতো একেবারেই মানে ইলেকট্রনিক্স বা হচ্ছে ফিজিক্স কম পারো তাদের জন্য হচ্ছে ইন্ট্রোডাক্টরি যে আসলে আর এলসি সার্কিট জিনিসটা কি, সেটা একটা ইন্ট্রোডাক্টরি বর্ণনা এখানে দিছি আমি। যে আর এলসি সার্কিট হচ্ছে একেবারে সিম্পল একটা সার্কিট যেখানে একটা সুইচ থাকে, অর্থাৎ অন অফ সুইচ, যেটা অন করলে ওখানে মানে সার্কিট কানেক্টেড হবে, কারেন্ট পাস করবে, অফ করলে কারেন্ট পাস করবে না, সোজা কথা। তো আর সি হচ্ছে হচ্ছে ক্যাপাসিটর, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখি, এবং ক্যাপাসিটরের মানে সংকেতটা হচ্ছে এরকম দুইটা সমান প্যারালাল বার। আর একটু খেয়াল রাখো ব্যাটারি, যেটা ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে একটা ছোট একটা বড় এরকম বার হয়, ঠিক আছে, একটা লম্বা আর একটা একটু ছোট। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটাই সমান সাইজের হইতে হবে, দুইটা বাড়ি। আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, এল দিয়ে যেটা বোঝানো হয়েছে ইন্ডাক্টর। এবং আর এটা হচ্ছে একটা রেজিস্টর, যেটা হচ্ছে এরকম করাতের মতো। আর এটা হচ্ছে একটা কয়েলের মতো, কারণ ইন্ডাক্টর হচ্ছে আসলে তার কয়েলের মতো প্যাঁচাই ইন্ডাক্টর তৈরি করা হয়। আর ক্যাপাসিটরে আসলে দুইটা এরকম পাত থাকে, মাঝখানে ইনসুলেটর থাকে। তো যাই হোক, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, যাদের ইন্টারেস্ট আছে তারা গুগল সার্চ দিলেই পেয়ে যাবা। তো যাই হোক, আমাদের এই যে সিম্পল যে সার্কিটটা সেখানে তাহলে তিন ধরনের এলিমেন্ট আছে, একটা ক্যাপাসিটর, একটা হচ্ছে ইন্ডাক্টর, আর একটা হচ্ছে রেজিস্টর। আর এই প্রত্যেকটারই আবার সাথে একটা করে প্রপার্টি আছে। রেজিস্টরের প্রপার্টি যে কতটুকু সেটা রেজিস্ট করে কারেন্টকে, সেটা মাপার জন্য রেজিস্ট্যান্স নামে একটা ব্যাপার আছে, আর যেটা দিয়ে প্রকাশ করা হয়, এবং যেটার একক হচ্ছে ওহম। ঠিক আছে, যে যার ওহম যত বেশি যে রেজিস্টরে, সেটা তত বেশি কারেন্টকে বাধা প্রদান করে বা রেজিস্ট্যান্স প্রদান করে সার্কিট দিয়ে, মানে কারেন্ট পাস হওয়ার সময়। একইভাবে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স মাপার জন্য সেটা হচ্ছে এল হেনরিস, হেনরি সেটা হচ্ছে ইউনিট। আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মাপার জন্য যে ইউনিট সেটা হচ্ছে ফ্যারাড। আর এখানে ই যেটা, ইটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা দেখো বিশাল একটা গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে জেনারেটরের সাইন। জেনারেটর সাধারণত ডিনোট করার জন্য এরকম একটা বড় সার্কেল আঁকা হয়। আর যদি ব্যাটারি থাকে, ব্যাটারি দিয়েও চাইলে আমি সার্কিট চালাতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এরকম ব্যাটারি সাইন তো আগেই বলছি। তো ওই যেটা হবে যে তুমি যখন এই সুইচটা অন করবা তখন এই ব্যাটারি বা জেনারেটর থেকে যে ভোল্ট, ইলেকট্রোমোটিভ যে ফোর্স, সেটা আমরা মাপি হচ্ছে ভোল্টে। তো ইটি ই দিয়ে ডিনোট করি, ইটি ভোল্টস এট টাইম টি। তো সেখান থেকে ইলেকট্রিসিটি পাস হবে, এবং সেটা এই ক্যাপাসিটরের মধ্যে কিউ পরিমাণ চার্জ, চার্জের, ধরো সেখানে ক্যাপাসিটর কি করে, চার্জ স্টোর করে, তাই না? তো সেখানে কিউ পরিমাণ চার্জ স্টোর হবে, আর হচ্ছে এই সার্কিটের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট আমরা ধরে নিচ্ছি যে প্রবাহিত হবে। এখন আমাদের আসলে যেটা কাজ, যে এরকম একটা সার্কিট দেয়া থাকলে যে ওই সার্কিটে কি পরিমাণ মানে
কিউ বা আই আমরা পাবো, এই দুটা ভ্যালু আমাদের অজানা, কারণ সাধারণত আমরা যেই ব্যাটারি বা জেনারেটর ইউজ করব সেগুলোর ভোল্ট কত সেটা ব্যাটারি গায়ে লেখা থাকে, অর্থাৎ ই আমাদের জানা থাকে, ই একটা নোন ফাংশন থাকে। বা তুমি যদি অল্টারনেটিং কারেন্টের সাথেও যদি এই সার্কিটটাকে কি বলবো কানেক্ট করো, তাহলে সেক্ষেত্রে সেটার ভ্যালু কি সেটাও আমাদের জানা থাকে। এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স কত, এবং রেজিস্টরের রেজিস্ট্যান্স কত, সেগুলো ওগুলোর গায়ে লেখা থাকে। বা ওই যে কালার কোড তোমরা পড়ে আসছো, রেজিস্টরের কালার কোড, কালার দেখেও ওগুলো আমরা হিসাব করতে পারি। তো এগুলো আমাদের জানা থাকে, সি এল আর এর ভ্যালু গুলো জানা থাকে, ই এর ভ্যালুও জানা থাকে। আমাদের যে দুটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে যে সার্কিটে আইদার কারেন্ট কি পরিমাণ হবে প্রবাহিত হবে, অথবা ওই যে চার্জ যেটা কিউ সেটা কি পরিমাণ হবে। এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা। তো এই দুইটা বের করার জন্য আমাদের হচ্ছে আগে এই সার্কিটটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে আমাদের এই যে কিউ আর আই এর মধ্যে একটা রিলেশন আছে, এটা তোমরা প্রমাণ করে আসছো হয়তো ফিজিক্সে, সেটা আমাদের লাগবে, সেটার জন্য আগেই লিখে দিলাম দ্য রিলেশন বিটুইন কিউটি অ্যান্ড আইটি। এই চার্জ এবং কারেন্টের প্রবাহ সেটার মধ্যে রিলেশন হচ্ছে যে ডিকিউ বাই ডিটি সমান আইটি, অর্থাৎ আই ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ কিউ উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, তো 15 নম্বর ইকুয়েশন থাকলো। নেক্সট যেটা আসতেছে যে এই যে যে তিনটা কম্পোনেন্ট ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর, সেই তিনটা কম্পোনেন্টের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তো সেগুলোর জন্য হচ্ছে এই বিভিন্ন সূত্র দিয়ে সেগুলো বের করে রাখছে সায়েন্টিস্টরা। তো সেটা তোমরা হচ্ছে ন্যাগেলের 3.5 সেকশনে গেলেও ওখানে মোটামুটি ভালোভাবেই ব্যাখ্যা করা আছে, বা আরো ব্যাখ্যা চাইলে গুগল তো আছেই। তো সেগুলো আমাদের আসলে দরকার নেই, আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব জাস্ট। আমি জাস্ট এই জন্য জাস্ট ফর্মুলাগুলো দিয়ে রাখছি যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন যাবে ইন্ডাক্টর, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপের পরিমাণ হবে ওই যে ইন্ডাকটেন্স এল ইন্টু ডিআই বাই ডিটি, ঠিক আছে, যেটা দেয়া আছে এখানে। আর রেজিস্টর যেটা, সেটার মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হবে তখন যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটার পরিমাণ হচ্ছে আর ইন্টু আই। আর ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে 1/c ইন্টু কিউ। তাহলে এই তিনটা ফর্মুলা তিনটাই ডিরাইভ করছো হয়তো তোমরা ফিজিক্সে, আবার ওই যে এই সেকশনে গেলেও ওখানেও পাবা যে কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করে ওগুলো এই জিনিসগুলো আসছে। তো নেক্সট আমাদের যেই লটা লাগবে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করার জন্য, সেটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। দেখো আমরা ম্যাস স্প্রিং সিস্টেমের সময়ও কিন্তু যে হুকস ল, তারপরে নিউটন সেকেন্ড ল, এগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করছিলাম। কারণ আমরা বলেই আসছি যে কোনো একটা সিস্টেম, একটা রিয়েল লাইফ ফেনোমেনা, সেটাকে যখন আমরা মডেল করব তখন আমাদের কিছু অ্যাজাম্পশন, কিছু হাইপোথেসিস লাগবে যে এই জিনিসটা ফলো করে ঘটনাটা ঘটতেছে। তো এইখানেও সেই জিনিসটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। যে কারশফ নামে একজন সায়েন্টিস্ট, উনি বলে গেছেন যে কোনো একটা সিম্পল লুপ অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, এরকম যে একটা আরএলসি সার্কিট যেটা আমি একটু আগে দেখালাম, ওরকম একটা সিঙ্গেল লুপের একটা ইলেকট্রিক্যাল সার্কিট যদি থাকে, তাহলে সেখানে অ্যালজেব্রাইক সাম অফ দ্য ভোল্টেজ ড্রপস অ্যাক্রস দ্য এলিমেন্টস, অর্থাৎ যে এলিমেন্ট গুলো আছে, নট নেসেসারি সবসময় আর এল সি তিনটাই থাকবে এরকম না, শুধু আর আর সি দিয়েও একটা সার্কিট হতে পারে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর, বা আর আর এল দিয়েও একটা সার্কিট হতে পারে। তো যে যে কয়টা কম্পোনেন্টই থাকুক না কেন, ওই কম্পোনেন্ট গুলোর মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেগুলোর তুমি যদি অ্যালজেব্রাইক সাম নাও, তাহলে সেটা উইল বি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ আমার কি, ই অফ টি, যেটা আমি অ্যাপ্লাই করতেছি ব্যাটারি থেকে হোক বা জেনারেটর থেকে হোক, এটার সমান হবে ওইগুলো, ঠিক আছে। অর্থাৎ অন্যভাবে বললে ই অফ আর, অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় ই আর প্লাস ই সি, আর হচ্ছে প্লাস ই এল ক্যাপাসিটর, আর সি এল বা আর এল সি কি কথা। তো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয় আর হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয়, এই সবগুলো মিলে সামেশন সমান ইটি হবে। আবার কোন কোন জায়গায় হয়তো তোমরা অন্য ফর্মেও পড়তে পারো যে এই সেটা হচ্ছে এখানে প্লাস দিয়ে এখানে জিরো করে দিতে, একই কথা, দুটো একই জিনিস আসলে, যে সবগুলোর সামেশন মিলে আলটিমেটলি জিরো হবে। তখন ওই ব্যাটারিটাও এই ডান পাশে লিখে দিছে আর কি। তো দুইটা ফর্মই একই জিনিস, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা তাহলে এই যে এই যে কারশফস লটা পাইলাম, সেইটা অনুযায়ী তাহলে এই কথা লিখতে পারি কিনা যে এই 16 নম্বর ইকুয়েশন, ই অফ এল যেটা, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ, সেটার ফর্মুলা হচ্ছে এল ডিআই বাই ডিটি, একটু আগে আমরা দেখে আসছি, প্লাস ই অফ আর যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ, সেটা হচ্ছে প্লাস আর আই, একটু আগে আমরা পড়ে আসলাম, প্লাস
ইসি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ সেটার পরিমাণ হচ্ছে 1/c ইন্টু কিউ সমান সমান আমাদের ওই যে ই অফ টি অ্যাপ্লাইড ভোল্টেজ। তো কার্শফস ল অনুযায়ী তাহলে 16 নম্বর ইকুয়েশনটা চলে আসলো। এখন আমরা এই যে 15 নম্বর ইকুয়েশন যেটা লিখে আসছিলাম যে ডিকিউ বাই ডিটি সমান সমান হচ্ছে আই, এটা যদি এই 16 নম্বর ইকুয়েশনে রিপ্লেস করি তাহলে কি পাবো? এই আই এর ভ্যালু হচ্ছে ডিকিউ বাই ডিটি, তাহলে এটা যদি এখানে বসাই, আই এর জায়গায় বসাই, তাহলে অলরেডি তো আই কে একবার ডেরিভেটিভ করা আছে এখানে, তো তাহলে হবে আলটিমেটলি ডি ডিটি অফ ডি ডিটি ইন্টু কিউ, মানে ডি ডিটি অফ কিউ, তার মানে আলটিমেটলি সেকেন্ড ডেরিভেটিভ অফ কিউ, তারপরে প্লাস আর আই, আই এর পরিবর্তে বসাই দিলাম ডি কিউ বাই ডিটি এখানে, আর 1/c কিউ যেটা সেটা যা আছে তাই থাকলো সমান সমান ই অফ টি। তাহলে এই যে 17 নম্বর বক্সের মধ্যে যে ইকুয়েশনটা, এইটা দেখো এটা একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন হোমোজিনিয়াস, এবং এখানে আমার আননোন হচ্ছে শুধুমাত্র কিউ, এই যে কিউটা হচ্ছে আননোন, এটার সাপেক্ষে ইকুয়েশনটা দেয়া আছে, এটা আননোন ভেরিয়েবল, টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই যে এল আর সি তারপরে কিউ, সরি এল আর সি এরপরে হচ্ছে ই, এগুলোর ভ্যালু আমি জানি, সো এগুলোর ভ্যালু বসায়ে তাহলে আমরা কিউ এর জন্য সলভ করতে পারবো, যেহেতু আমরা সেকেন্ড অর্ডার নন হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করতে পারি। আচ্ছা, যদি এখন আমাদের মানে কিউ এর বদলে আমরা আই দিয়ে জানতে চাই, অর্থাৎ আই এর ভ্যালু জানতে চাই, তাহলে 17 নম্বর ইকুয়েশন 16 নম্বর ইকুয়েশন থেকে আমরা 18 নম্বর যেটা সেটা আনতে পারবো ইন টার্মস অফ দ্য আননোন কারেন্ট আইটি, সেটার সাপেক্ষে যদি জানতে চাই তাহলে হবে এইরকম। এটা কিভাবে আসলো? এটা খুবই ইজি, যে আমি যদি 16 নম্বর ইকুয়েশনটাকে একবার যদি ডেরিভেটিভ করি, 16 নম্বর ইকুয়েশনটাকে বোথ সাইডে একবার যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এপাশেও, এবং একইভাবে এপাশেও যদি ডিডিটি করি, তাহলে আলটিমেটলি কি আসবে? এখানে ডিডিটি অফ এই ফার্স্ট টার্ম, তাহলে এল যেহেতু কনস্ট্যান্ট বাইরে যাবে, আর হবে আই এর ডাবল ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, প্লাস এখানে আর ডিআই বাই ডিটি, সেটাও ঠিক আছে, আর প্লাস 1/c এখানে হবে ডিকিউ বাই ডিটি, এই থার্ড টার্মটা। সো থার্ড টার্মটা ডিকিউ বাই ডিটি মানেই তো হচ্ছে আমার আই, সো এই জন্য 1/c এখানে আই লিখে দেওয়া হয়েছে, আর সমান সমান ই অফ টিটাকে আমি একবার ডেরিভেটিভ করলে ই প্রাইম অফ টি, সো ই যেহেতু আমি জানি, সো ই প্রাইমটাও মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ ইটাও তাহলে আমার জানা আছে। সুতরাং 18 নম্বর ইকুয়েশন যেটা, সেখান থেকেও আসলে এই আননোন যে আই ফাংশন সেটা আমরা বের করতে পারবো, যেহেতু বাকি সবকিছু আমাদের জানা। সো তাহলে আই এর সাপেক্ষে হচ্ছে 18 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে, আর যদি কিউ এর সাপেক্ষে হয় তাহলে 17 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। এখন একটা জিনিস যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই যে আমরা যে মাস স্প্রিং সিস্টেম পড়ছিলাম, সেইখানে আমাদের মনে আছে কিনা দেখো, যে আমাদের ড্রাইভেন মোশন বা ড্রাইভেন মোশনের ক্ষেত্রে উইথ ড্যাম্পিং, যেখানে অর্থাৎ এক্সটার্নাল ফোর্সও ছিল, ড্যাম্পিং ফোর্সও ছিল, সবকিছুই ছিল, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটার স্টাইল কেমন ছিল যদি মনে থাকে, যে সমান সমান দিয়ে লিখছিলাম আমরা, যে এটা সমান সমান মাইনাস কে এক্স মাইনাস বিটা ডিএক্স বাই ডিটি আর হচ্ছে প্লাস এফ অফ টি, এরকম ছিল। বা আমি যদি এফ অফ টিটাকে ডানে রেখে ওভাবে লিখি তাহলে হবে এরকম, টু প্লাস কে এক্স প্লাস, আচ্ছা কে এক্সটাকে পরে লিখি, বিটা ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স সমান সমান এফ অফ টি, ঠিক আছে? তাহলে এখন এই যে যে ইকুয়েশনটা, এটা ছিল আমাদের মাস স্প্রিং সিস্টেমের ইকুয়েশন, যেখানে ড্যাম্পিং ফোর্সও আছে, এক্সটার্নাল ফোর্সও আছে। এটার সাথে এই 17 বা 18 যদি কম্পেয়ার করো, দেখো তো দুইটা পুরা একেবারে সেম মানে ফর্ম না, একেবারে হুবহু সিমিলার ফর্ম, এটাও সেকেন্ড অর্ডার এটাও সেকেন্ড অর্ডার, এখানেও যে কয়টা টার্ম এখানেও সেই কয়টাই টার্ম একেবারে এক্সাক্ট, এটাও নন হোমোজিনিয়াস এটাও নন হোমোজিনিয়াস, এখানেও ডান সাইডের ফাংশনটা হচ্ছে টি এর একটা ফাংশন, এখানেও ডান সাইডের ফাংশনটা টি এর একটা ফাংশন, এবং মানে সবকিছুই মিল আছে, ঠিক আছে? তো এই কারণে এটার সাথে কম্পেয়ার করো বা এটার সাথে, যেটার সাথে কম্পেয়ার করো, সবকিছু মিল আছে। সো দেখা যাচ্ছে যে মেকানিক্যাল যে সিস্টেমটা অর্থাৎ মাস স্প্রিং সিস্টেমটা আর আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম, দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে সেম, দুইটাই একই সিমিলার ফর্মের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা মডেলিং করতে পারতেছি। যদিও ইন রিয়েলিটি বা ইন রিয়েল লাইফ এই দুইটা সিস্টেম আমাদের কাছে টোটালি ডিফারেন্ট, যে কোথায় একটা স্প্রিং এর সাথে একটা মাস যুক্ত করে হচ্ছে আমি ভাইব্রেট করতেছি, সেটার সাথে একটা সার্কিটে কারেন্ট পাস হওয়ার কি সম্পর্ক, বাট দুইটা আসলে একই
ডিফারেনশিয়াল ইকুয়েশন ফলো করে। দ্যাট মিনস যদিও দুইটার বাহ্যিক চেহারা আলাদা, বাট তাদের ভিতরের বেসিক প্রিন্সিপাল বা বেসিক যেই ইকুয়েশন অফ মোশন সবকিছু আসলে সেম। ঠিক আছে, এই যে দেখো এই কারণে এখানে অ্যানালজি বিটুইন মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল সিস্টেম, এখানে একটা মানে তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে যে মেকানিক্যাল মাস স্প্রিং সিস্টেম উইথ ড্যাম্পিং আর হচ্ছে ইলেকট্রিক্যাল আরএলসি সিরিজ সার্কিট। তো এই দুইটার ক্ষেত্রে আসলে এটা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন দুইটা তো একটু আগেই দেখাইলাম। তো দুইটার ক্ষেত্রে আসলে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানকার এম আর এখানকার এল আসলে মানে একই, বলতে পারি যে একই রকম, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট। তো এই কারণে এই যে মাস আর হচ্ছে ইন্ডাকটেন্স এল, মাস এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের কোএফিশিয়েন্ট, এখানে হচ্ছে এল হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের কোএফিশিয়েন্ট। তো একইভাবে ডিসপ্লেসমেন্ট যেটা এক্স, সেটা এখানে আসলে প্রকাশিত হচ্ছে চার্জ কিউ দিয়ে। এখানে যেটা ভেলোসিটি সেটা হচ্ছে কারেন্ট আই দিয়ে, ঠিক আছে, কিউ প্রাইম যেটা, ঠিক আছে, ভেলোসিটি মানে এক্স প্রাইম আর কারেন্ট হচ্ছে কিউ প্রাইম আই। তারপরে একইভাবে ড্যাম্পিং কনস্ট্যান্ট বিটা যেটা বা বি যেটা যেভাবেই লিখি আমরা, বি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এই যে আর এর ইকুইভ্যালেন্ট। তো যাই হোক, এটা হচ্ছে অ্যানালজি, এটা বুঝতেই পারতেছে। এই অ্যানালজি করে লাভটা কি? আচ্ছা, লাভটা হচ্ছে যে অ্যানালগ কম্পিউটারে তোমরা হয়তো নাম শুনছো, এটা যে তুমি যখন ধরো বিশাল একটা মেকানিক্যাল সিস্টেম তোমার তৈরি করতে হবে, অনেক বড় একটা মেকানিক্যাল সিস্টেম যেটা আসলে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এখন সেটা তৈরি করার পরে সেটার আউটপুট কেমন হবে, ভেলোসিটি কেমন হবে, ডিসপ্লেসমেন্ট কেমন হবে, সেই জিনিসগুলো তৈরি করে যদি দেখতে হয়, সো দ্যাট উইল নট বি ভেরি কনভিনিয়েন্ট। কারণ হচ্ছে আহ, আহ, আমি ওই জিনিসটা তৈরি করার পরে যদি দেখি যে না, আমি যেই রকম আউটপুট চাইছিলাম সেরকম পাচ্ছি না, তাহলে তো টাকাটা নষ্ট হলো। আর ব্যাপারটা হচ্ছে যে সবসময় এটা মেজার করাও ডিফিকাল্ট, বিশাল বড় মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা তুমি ওটা বানায় তারপরে মেজার করাটাও অনেক ডিফিকাল্ট। বাট যেহেতু এই দুইটা আসলে ইকুইভ্যালেন্ট, আমি যদি হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করি, সার্কিট তৈরি করা তো খুব ইজি, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল একটা সার্কিট তৈরি করি, যেহেতু দুইটা আসলে একই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে মডেলড হচ্ছে, সুতরাং ওই ইলেকট্রিক্যাল সার্কিটের আউটপুট গুলো আমি যদি মেজার করি, দেন তাহলে আমি ওই মেকানিক্যাল সিস্টেমের সম্পর্কে আমি পুরাই মানে সবকিছুই ধারণা করতে পারবো, যে তাহলে ওইটা আমার কিভাবে বানালে ওইটা কাজ করবে ঠিক মতো। এবং আসলে এটা একসময় ইউজ হয়েছে অ্যানালগ কম্পিউটার যেটাকে আমরা বলি, এটা আহ, ইয়াতে কি বলে ন্যাগেলের বইতেও লেখা আছে এবং সম্ভবত এডওয়ার্ডস এর বইতেও আছে, যে দেখবা যে এই অ্যানালগ কম্পিউটারের যে এই কম্পারিজন, অর্থাৎ কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ইউজ করে কোন একটা বড় মেকানিক্যাল সিস্টেমকে এস্টিমেট করা, এই জিনিসটা করা হয় অ্যানালগ কম্পিউটারে। বর্তমানে অবশ্য অ্যানালগ কম্পিউটারের জায়গায় সবকিছুতেই ডিজিটাল কম্পিউটার ইউজ হচ্ছে। বাট জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং যে দুইটা টোটালি সাদা চোখে যে দুটাকে আমার টোটালি মানে আনরিলেটেড দুইটা কেস মনে হয়, কোনো সম্পর্ক নাই, সেই দুইটা আসলে ম্যাথমেটিক্যালি টোটালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবং তুমি ম্যাথমেটিক্যালি একজনকে মডেল করে আরেকজন সম্পর্কে সবকিছু জানতে পারবা। এবং ইভেন এই যে অ্যানালগ কম্পিউটার ইউজ করে তোমার সাবমেরিনের মধ্যকার মানে আগের যখন অ্যানালগ কম্পিউটার মডেলগুলো ইউজ করা হতো, তখন সাবমেরিন এবং হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে মেকানিক্যাল সিস্টেম গুলো, ওগুলো এই যে এরকম সিরিজ সার্কিট বা অ্যানালগ কম্পিউটার ইউজ করে এস্টিমেশন করা হতো। যাই হোক, তো এখন আমরা এই যেহেতু দুইটা একই টাইপের ইকুয়েশন দিয়ে দুইটা জিনিস মডেলিং হচ্ছে, ইলেকট্রিক্যাল সার্কিট বা হচ্ছে মাস স্প্রিং সিস্টেম, যেটাই বলি না কেন, দুইটা আসলে একই রকম ইকুয়েশন। সো এটা যেহেতু আমরা সব ধরনের ইকুয়েশনই সলভ করে শিখে আসছি, যে বিটা থাকুক বা না থাকুক, এফ অফ টি থাকুক বা না থাকুক, যাই হোক না কেন, মেকানিক্যাল সবগুলো কেসই আমরা সলভ করে আসছি। সুতরাং এটার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিরিজের ক্ষেত্রে তো আর সমস্যা হওয়ার কথা না, সেম জিনিসই। তো এখানে একটা অঙ্ক এক্সাম্পল হিসেবে দেয়া আছে, একটা প্রবলেম, এটা দেখাই আমাদের মোটামুটি এই মডেলিং উইথ হায়ার অর্ডার ইকুয়েশন এখানেই শেষ। পরে যদি সময় পাই তাহলে আরো বেশি করাবো, আরো অনেক মডেলিং করা যায়, বাট ঘুরে ফিরে মোটামুটি একই টাইপের ইকুয়েশন। আর যেহেতু আমরা সেকেন্ড অর্ডার ইকুয়েশন সলভ করতে শিখছি, সো যেটাই আসুক সলভ করতে অসুবিধা হওয়ার কথা না। তো মডেলিং দুই তিনটা যে তোমাদের বই আছে সেখানে অনেক মডেলিং পাবা, এক্সারসাইজও আছে, এবং ন্যাগেলের বইতেও প্রজেক্ট আকারেও কিছু বোধহয় মডেলিং দেওয়া আছে। সো এগুলো তোমরা নিজেদের ইন্টারেস্ট থেকে দেখবা, যদি কোনোটা দেখতে গিয়ে কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাও। বাট আমার পক্ষে তো আর সবগুলো একটা একটা করে মানে এখানে এক্সাম্পল দিয়ে করানো বা বোঝানো সম্ভব না, এত সময় নাই।
বাট তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে তোমরা যদি ইন্টারেস্টেড এই জিনিসগুলো যদি ভালো লাগে, যেহেতু এগুলো অনেকটাই কি পুরোটাই হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, সো এগুলো তোমাদের যদি ভালো লাগে এগুলো দেখতে পারো এবং দেখলে অবশ্যই পরীক্ষার জন্য উপকার হবে। যে ধরনের থাকুক না কেন তোমরা দেখবা যে অ্যাপ্রোচ করতে পারতেছো। আচ্ছা, তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বলা আছে একটা আরএলসি সার্কিট, সেটাতে একটা ভোল্টেজ সোর্স, ধরো যে একটা ব্যাটারি বা একটা অল্টারনেটিং ব্যাটারি না, যেহেতু এটা অল্টারনেটিং কারেন্ট, সো ধরো যে একটা অল্টারনেটিং কারেন্ট সোর্স জেনারেটর বা হোয়াটএভার অ্যাটাচ করা আছে, যেটার ই অফ টি এর ভ্যালুটা হচ্ছে সাইন 100t ভোল্টস, ঠিক আছে, পিরিয়ডিক ফাংশন। তো একইভাবে একটা রেজিস্টর আছে যেটার রেজিস্ট্যান্স হচ্ছে 0.02 ওহমস, ইন্ডাক্টর আছে যেটার ইন্ডাকটেন্স হচ্ছে 0.001 হেনরিজ, এবং একটা ক্যাপাসিটর আছে যেটার ক্যাপাসিটেন্স হচ্ছে 2 ফ্যারাডস। এখন ইনিশিয়াল কারেন্ট এবং ইনিশিয়াল চার্জ দুটাই বলা হয়েছে জিরো। ইনিশিয়াল কারেন্ট ইন দ্য সার্কিট আর হচ্ছে ইনিশিয়াল চার্জ অন দ্য ক্যাপাসিটর দুইটাই হচ্ছে জিরো। আমাকে যেটা বের করতে হবে যে ডিটারমাইন দ্য কারেন্ট, তার মানে I of t for t greater than 0. Initially I of 0 যেটা ইনিশিয়াল কারেন্ট বলা হয়েছে 0, তার মানে I of 0 0 দেয়া আছে। এখন আমাকে এই t, মানে আমি যখন সুইচ অ্যাটাচ করব, সুইচ অন করার পরে তারপরে এই t গ্রেটার দ্যান 0 এর জন্য I of t কি হবে সেটা বের করতে বলছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ওই যে জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখানে তো সবগুলো ভ্যালু দেয়াই আছে। আমাদের প্রথম ছিল এল ডিআই বাই ডিটি, তাহলে এল এর ভ্যালু হচ্ছে এখানে কি, যে 0.001 হেনরিজ দেয়াই আছে, তাহলে এল এর ভ্যালুটা লিখে দিলাম, এটা হচ্ছে এল ডিআই না, সরি, এল ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার প্লাস, তারপরে কি ছিল আর আই, আর এর ভ্যালু হচ্ছে 0.02 ওহমস, তাহলে এই যে 0.02 এটা হচ্ছে আর, আর আর ইন্টু ডিআই বাই ডিটি। আমরা যেহেতু আই এর সাপেক্ষে লিখতেছি তার মানে হচ্ছে আমরা 18 নম্বর ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি, এই যে এখানে যে 18 নম্বর ইকুয়েশন যেটা ছিল এটা, ঠিক আছে। সো আর ডিআই বাই ডিটি, ওকে, সো আর ডিআই বাই ডিটি, এরপর নেক্সট যেটা ছিল 1/c ইন্টু আই, তো এখানে সি এর ভ্যালু হচ্ছে কত, 2, তাহলে 1/c মানে হচ্ছে 0.5, হাফ আর কি, তাহলে 0.5 ইন্টু আই সমান সমান, এখানে কি ছিল ই প্রাইম টি, ঠিক আছে, ই প্রাইম টি, তাহলে ই অফ টি দেয়া আছে 100 সাইন, সরি সাইন 100t, তাহলে এটার প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ করলে 100 cos 100t, ওকে। এরপর ইনিশিয়াল কারেন্ট যেটা, সেটা কত দেয়া আছে, আই অফ জিরো ইকুয়ালস টু, ইনিশিয়াল কারেন্ট বলা আছে কি জিরো, তার মানে আই অফ জিরো ইকুয়ালস টু জিরো। এরপর যেটা বলা আছে ইনিশিয়াল চার্জ অন দ্য ক্যাপাসিটর, এটাও জিরো, তার মানে হচ্ছে আমাদের কিউ অফ জিরো ইকুয়ালস টু জিরো, এটা দেয়া আছে, তাই না? কিন্তু খেয়াল করো, আমরা যেহেতু ইকুয়েশনটা আইতে লিখছি, তাহলে আমাদের আই আই এর সাপেক্ষে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা লাগবে, কারণ আমি তো এটাকে সলভ করলে সলিউশনটা আসবে হচ্ছে আই অফ টি, তাই না, সামথিং লাইক দিস, আই অফ টি সাম ফাংশন। এখন সেখানে তো আই এর উপরে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে, তো আমার এখানে একটা কন্ডিশন আই অফ জিরো জিরো দেওয়া আছে, ঠিক আছে, বাট আরেকটা কন্ডিশন কিন্তু কিউ অফ জিরো দেওয়া আছে, তো সেটাকে এখানে দেখো আই প্রাইম জিরো ইকুয়ালস টু জিরো লেখা হয়েছে, এইটা কিভাবে বের করা হলো? হ্যাঁ, অনেকে এই কাজটা এখানে করতে পারো, মানে এটা অনেক সময় হয়তো ভুল করে 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 ফেলতে পারো। সাপোজ যে তোমরা হয়তো চিন্তা করতে পারো যে কিউ অফ জিরো যেহেতু জিরো দেয়া আছে, তো আমি বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো হয়ে যায়। আহ, আমরা জানি ডি কিউ বাই ডিটি সমান সমান আই, তাহলে যেহেতু কিউ এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে আই 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 এর ভ্যালু আই প্রাইম যেটা, সেটাও জিরো হবে। তো আলটিমেট সেটাও তো হলো না, আসলে কিউ প্রাইম জিরো সমান সমান জিরো আসলো, তার মানে আই অফ জিরো সমান সমান জিরো আসলো। আর অ্যাকচুয়ালি ওই কাজটাও ঠিক না, কারণ হচ্ছে কিউ তোমার জিরো না না হয়ে যদি কিউ যদি 2 আসে, তাহলেও তো তুমি ডিফারেন্সিয়েট করলে আসলে জিরোই পাবা, তাই না? সো ওইভাবে আসলে বের করা যাবে না। তো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যে এই 17 নম্বর যে ইকুয়েশনটা ছিল আমাদের, 17 নম্বর ইকুয়েশন এল ডিআই বাই ডিটি, অর্থাৎ আমি যদি প্রাইম নোটেশনে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এল আই প্রাইম টি প্লাস আর আই অফ টি প্লাস কিউ অফ টি বাই সি, মানে 1/c ছিল সেটাকে নিচে দিয়ে দিলাম, সমান সমান এখানে ছিল কি ই অফ টি, তাই না? তো ই অফ টি এর ভ্যালু আমাদের কি দেয়া আছে এই জায়গাতে, সাইন 100t, তাহলে এখানে আমরা বসাই দিই সাইন
100t। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তো টি এর সকল ভ্যালুর জন্যই প্রযোজ্য, তার মানে টি এর সকল ভ্যালুর জন্যই তোমাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে হচ্ছে টি এর ভ্যালু 0 বসাই, টি ইকুয়ালস টু 0 বসাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডে, তাহলে কি আসে? এল আই প্রাইম 0 প্লাস হচ্ছে আর আই অফ 0 প্লাস কিউ অফ 0 বাই সি সমান সমান সাইন, এখানে 100 ইন্টু 0 মানে হচ্ছে 0, তার মানে সাইন 0। তাহলে আলটিমেটলি এল এর ভ্যালু আমরা অলরেডি জানি, এল এর ভ্যালু হচ্ছে 0.001, যে ইন্ডাকটেন্স, হ্যাঁ 0.001, তাহলে 0.00 সরি 0.001 ইন্টু আই প্রাইম 0 প্লাস হচ্ছে এখানে আর এর ভ্যালু হচ্ছে 0.02 ইন্টু আই অফ 0। আচ্ছা, আই অফ 0 এর ভ্যালু আমরা বসাই দিতে পারি, যেহেতু আই অফ 0 এর ভ্যালু অলরেডি আমরা জানি। সো আই অফ 0 এর ভ্যালু হচ্ছে 0, আর প্লাস কিউ অফ 0 যেটা, সেটার ভ্যালু আমাদের দেয়া আছে ইনিশিয়াল কন্ডিশন যে কিউ অফ 0 হচ্ছে 0, তার মানে এই টার্মটাও 0 হয়ে যাবে। সমান সমান সাইন 0 এর ভ্যালু কত? সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি তাহলে এটাও 0, এটাও 0, আলটিমেটলি কত আসতেছে? আই প্রাইম 0 তাহলে 0 আসতেছে। বুঝা গেছে? সো কিউ অফ 0 থেকে আই প্রাইম 0টা আমরা এইভাবে বের করে নিতে হবে। তো বের করার পর নেক্সট তো বাকি কাজ তো ইজি, এরপরে আমাদের এটা সলভ করতে হবে। যেহেতু এইরকম একটা ইকুয়েশন আগেও সলভ করছি, সো আমি ডিটেলসে যাচ্ছি না। এখানেও এটা একটা পিরিয়ডিক ফাংশন, সো সেটাকে তোমরা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ ওভাবে আইপিটা বের করে ফেলতে পারবা। আর হচ্ছে আইসিটা তো আরো ইজি, সো আইসিটা আসবে এরকম আর আইপিটা আসবে এরকম। অবশ্যই এই অঙ্কগুলো বাকিটা তো পারবাই, যে জেনারেল সলিউশন, তারপরে আইসি প্লাস আইপি, এরপরে হচ্ছে এই যে ইনিশিয়াল কন্ডিশন দুইটা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে C1 C2 ভ্যালু পেয়ে যাবা। আলটিমেটলি দিস উইল বি দা ফাইনাল সলিউশন। তো এখানে তো ডিটেলস করা নাই, নিজেরা নিজেরা অবশ্যই বাসায় এই জিনিসগুলো হাতে কলমে করে মিলায়া চেক করবা। যদি এখানে কোনো ভুল থাকে সেটাও আমাকে জানাবা। আর ভুল থাকুক বা না থাকুক, তোমরা নিজেদের প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। নিজেরা যদি প্র্যাকটিস না করো, কারণ এইখানে দেখে মনে হচ্ছে হ্যাঁ সব বুঝে গেছি, এটার পরে এটা করতে হবে, ওকে ফাইন, বাট পরীক্ষায় করতে গেলে তখন দেখবা যে অনেক লাইন লিখতে হইতেছে, ডিফারেন্সিয়েশন করতে হইতেছে, তারপরে রিঅ্যারেঞ্জ করতে হইতেছে। এই জিনিসগুলো প্র্যাকটিস করা না থাকলে অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সো অবশ্যই নিজেরা করে চেকও করবা, প্লাস হচ্ছে নিজেদের এফিসিয়েন্সিটাও বাড়াবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই, এবং এর মাধ্যমেই আমাদের হচ্ছে সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডারের যে অ্যাপ্লিকেশন সেটা আমাদের শেষ হলো। আহ, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট সেটা যদি আমি পুরো কোর্স শেষ করার পরে সময় পাই তাহলে হয়তো বা আবার দেখাবো, কারণ এখনো আমাদের কোর্সের অনেকখানি বাকি আছে। তো নেক্সট ক্লাসে আমরা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ম্যাট্রিক্স ফর্মে সলভ করতে হয় সেগুলো দেখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।